আচ্ছা, এবার ওই যে যে এমব্রায়ো স্যাকটা আমরা ফর্ম করে দেখালাম, এমব্রায়ো স্যাকটা যেটা ফর্ম করেছে, ওপরে 3টে অ্যান্টিপোডাল সেলস, নিচে সাইনার্জিডস, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াই, সরি পোলার নিউক্লিয়াই। তো সেইখানটা আমরা ওটা ডিটেলসে পড়বো যে ওইগুলোর কাজ কি, প্রত্যেকটা যে সেল আছে 8টা সেল ফর্ম হয়েছে, তো 8টা সেলের কাজ কি সেটা আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে? সেটা আমরা ডিটেলসে পড়বো। তো আমি আবার একটা রাফ এরকম আঁকছি। ঠিক আছে, খুব রাফ একটা ডায়াগ্রাম। তো এখানে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, সেটার ব্যাপারে আমি পরে বলবো, ঠিক আছে? এখানে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। ওপরে 3টে সেল ছিল, তো ওপরে 3টে সেল ছিল, মাঝখানে 2টো সেল ছিল, এখানেও 3টে সেলই ছিল, একটা দুটো আর একটা এরকম হয়ে থাকবে, ঠিক আছে? আর একটা মাঝখানে এরকম হয়ে থাকবে। সবকটার ব্যাপারে একটা একটা করে আসছি। প্রথমে একদম উপর থেকে শুরু করি। এই যে 3টে সেল আছে, এই যে 3টে সেল আছে, এই 3টে সেলের তো নিউক্লিয়াসও থাকবে। সবকটারই কিন্তু নিউক্লিয়াস আছে, সেল মানে সেলের মধ্যে কি থাকবে? নিউক্লিয়াসও থাকবে। এই 3টে সেলকে একসাথে নিয়ে কি বলেছিলাম আমি? অ্যান্টিপোডাল সেলস। অ্যান্টিপোডাল সেলস বলা হবে এগুলো। অ্যান্টিপোডাল সেলসের ফাংশনটা বলে দিই, বলছি যখন অ্যান্টিপোডাল সেলস বলে দিই। অ্যান্টিপোডাল সেলসের ফাংশন হচ্ছে প্রোভাইড নিউট্রিশন to the growing embryo after fertilization occurs. এখানেই তো ফার্টিলাইজেশন হবে, এটা একটা ওভিউল, এটা তো একটা ওভিউলও না, এটাকে কি বললাম? ওভিউল না, কি ফর্ম হলো লাস্টে? এমব্রায়ো স্যাক। আগের বারই বললাম এটা এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাক মানে এখানে ফর্ম হবে এমব্রায়ো। এমব্রায়ো স্যাক মানে কি? ভেতরে হবে এমব্রায়ো। অবভিয়াসলি এমব্রায়ো কিসের পর হবে? ফার্টিলাইজেশনের পর। সে তো হিউম্যান রিপ্রোডাকশনেও পড়েছিস যে মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে ফিউজ করার পর জাইগোট ফর্ম হবে, সেটা এমব্রায়ো ফর্ম হবে। তো এখানেও তো এমব্রায়ো ফর্ম হবে ফার্টিলাইজেশনের পর। কিন্তু এমব্রায়ো যে ফর্ম হচ্ছে, এমব্রায়ো তো মানে হতে না হতেই তো নিজের খাবার নিজে বানাতে পারবে না, তাকে তো কাউকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে। এই 3টে ওপরে যে অ্যান্টিপোডাল সেলস আছে, ওরা যে গ্রোয়িং এমব্রায়োকে ফার্টিলাইজেশন হওয়ার পর গ্রোয়িং এমব্রায়োকে ফুড সাপ্লাই দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসছি নিচের দিকে, নিচের দিকে আসছি। এইটা, এই যে 2টো সেল আমি আগের পাতাতেও বলেছিলাম, আই স্টিল রিপিট ওয়ান্স। এখানে আমি কি বললাম? দেখ, এইটা আর এইটা, শুধু বাইরের 2টো সেলকে সাইনার্জিড বলা হয়, মাঝখানেরটাকে এগ বলা হয়, ঠিক আছে? বাইরেরটাকে সাইনার্জিড বলা হয়, মাঝখানেরটাকে এগ বলা হয়। তো দাঁড়া, এইটা আর এইটা সাইনার্জিড, ঠিক আছে? আর এইটা হলো, মাঝখানেরটা হলো এগ। এবার এইটা কি? ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো কি? ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো হচ্ছে, ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস এর কাজটা কি? এখানে দেখতে পাচ্ছিস এগ আছে, আর এগকে কে ফার্টিলাইজ করবে? মেল গ্যামেট এসে এগকে ফার্টিলাইজ করবে। এগ যেহেতু মেল গ্যামেট এসে ফার্টিলাইজ করবে, এগকে প্রোটেক্ট করে রাখার কাজটা প্রচুর ইম্পর্টেন্ট। এগকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে রাখতে হবে, কারণ এগ প্রোটেক্ট না করা থাকলে মেল গ্যামেট এসে ফিউজ করতে পারবে না, দের উইল বি নো ফার্টিলাইজেশন, দের উইল বি নো এমব্রায়ো, ঠিক আছে? এগকে প্রোটেক্ট করার কাজ হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস, সেটা তো একটা কাজ আছেই। আরেকটা কাজ হচ্ছে, একটু মনে করে দেখ, পোলেন গ্রেন স্টিগমাতে পড়ার পর, পোলেন গ্রেন
এই গোটা এক অ্যাপারেটাস কিসের মধ্যে আছে? ওভারির মধ্যে আছে তো, ট্রু আর নট? এই গোটা এক অ্যাপারেটাস এই ওভারির মধ্যে আছে। ওভারির মধ্যে বসে আছে এগ, একে ফার্টিলাইজ করতে হবে। কে ফার্টিলাইজ করবে? এখানে এসে পড়বে কি, পোলেন গ্রেন এসে পড়বে। পোলেন গ্রেন এসে পড়ার পর আমি কি বলেছিলাম, পোলেন নিজের রাস্তা নিজে বানাবে, যেটাকে বলা হবে পোলেন টিউব। পোলেন গ্রেন যে নিজের রাস্তা নিজে বানাবে সেটাকে বলা হবে পোলেন টিউব। তো ওই পোলেন টিউবটা যে নিচে আসবে, টিউবটা তো এর মধ্যে ঢুকতে হবে, কারণ এর মধ্যে কি আছে, এগ। এই পোলেন টিউবটাকে এর মধ্যে ঢুকতে হবে। পোলেন টিউব এইভাবে এসে ঢুকবে, ঠিক আছে? তো এইভাবে এসে ঢুকবে, ধর এখানেই যদি এগটা সোজা বসে থাকে আর পোলেন টিউব এসে এরকম খোঁচা মেরে যদি ঢুকে যায়, এগ ক্যান বি ড্যামেজড। পোলেন টিউব নিচ দিয়ে ঢুকতে গিয়ে এগকে ড্যামেজ করে দিতে পারে। ওই জন্য এখানে ফিলিফর্ম অ্যাপারেটাস আছে, যাতে ড্যামেজ না করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি পোলেন টিউবের যে গ্যামেট থাকে, মেল গ্যামেট থাকে, সাইনার্জিডগুলোর মধ্যে দিয়েও যায়, সাইনার্জিডগুলোকেও ফিউজ মানে করে মেল ওর মধ্যে দিয়ে যায়, সাইনার্জিডের মধ্যে দিয়ে যায় এগের কাছে, ঠিক আছে? তো এই সাইনার্জিডের মধ্যে দিয়েতে গাইড করে ফিলিফর্ম অ্যাপারেটাস, আর ওই জন্য এগটা এরকম এইভাবে থাকে, যাতে ডিরেক্ট এসে এগকে না হিট করতে পারে। আর এমনি তো এগকে প্রোটেক্ট করে রাখে, ধর ওভিউলটা পড়ে গেল, সিডটা কোথাও পড়ে গেল, তো এগের ওপর লাগবে না, কিসের ওপর লাগবে? ফিলিফর্ম অ্যাপারেটাসের ওপর লাগবে, ঠিক আছে? তাহলে ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি? ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি? প্রথমত বলতে পারিস guides the pollen tube towards the synergids so that male gamete can fuse later with the egg. এটা একটা। আর একটা হচ্ছে শক অ্যাবজর্ভার ফর এগ, মানে এগটাকে প্রোটেক্ট করে রাখে, কোথাও এগ হার্ট হতে পারবে না। এগ মানে ওভিউল কোথাও যদি কোনোভাবে খোঁচা লেগে যায়, তাহলে আগে ফিলিফর্ম অ্যাপারেটাসে লাগবে, এগের ডিরেক্টলি লাগবে না, ঠিক আছে? ওয়ান মোর থিং এখানে বলার আছে, আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই দুটো সাইনার্জিড, এই দুটো এগ, এই দুটো সাইনার্জিড, এই দুটো এগ, ঠিক আছে? তোরা দেখবি যে এই দুটো সাইনার্জিডের নিউক্লিয়াসগুলো নিচের দিকে আছে, তাহলে ওপর দিকে কি আছে? ওপর দিকে আছে ভ্যাকিওল। পড়েছিস তো সেল, যখন পড়েছিলি সেলের মধ্যে কি থাকে? বড় ফ্লুইড ফিল্ড স্পেস বা সেল স্যাপ ফিল্ড স্পেস, বড় বড় কি থাকে? ভ্যাকিওল। সে তো সব সেলেই থাকে, আমি এই সেলের কথাই বলছি কেন, সব সেলেই ভ্যাকিউলস থাকে, সব প্লান্ট সেলে, অ্যাটলিস্ট অ্যানিমাল সেলসে সেভাবে ভ্যাকিউলস দেখা যায় না, বাট সব প্লান্ট সেলেই বড় বড় ভ্যাকিউল থাকে। কিন্তু এখানে প্লেসমেন্টটা ম্যাটার করে, এখানে ভ্যাকিউলসগুলো ওপরে আছে, নিউক্লিয়াসটা নিচে, কিন্তু এগের নিউক্লিয়াসটা ওপরে, ভ্যাকিউলটা নিচে। কেন বলতো? কিসের জন্য? এদের ভ্যাকিউলটা ওপর দিকে আছে যাতে, এদের দুজনের ভ্যাকিউলটা ওপর দিকে আছে যাতে, আমি বলেছিলাম না এগ তো পরে ফিউজ করে মেল গ্যামেটের সাথে, ফিউজ করে এমব্রায়ো ফর্ম করবে, তো এগকে বেঁচে থাকার জন্য নিউট্রিশন লাগবে, এগের নারিশমেন্ট লাগবে। এগটা এই দুটো সাইনার্জিডের ভ্যাকিউল থেকে নারিশমেন্ট ড্র করে, ঠিক আছে? আর এগের ভ্যাকিউলটা ওপরে না থেকে নিচে কেন আছে? যাতে এগ আরও বেশি নিচ থেকে প্রোটেকশন পায়, তাহলে এটাও একটা ফ্যাক্ট, এটাও একটা পয়েন্ট। কোয়েশ্চেন আসতে পারে যে ভ্যাকিউলের প্লেসমেন্টটা এরকম কেন, ঠিক আছে? এটা অবভিয়াসলি বই থেকে ভালো করে পড়বি, বাট আই এম স্টিল জাস্ট এক্সপ্লেনিং ইট হিয়ার। ভ্যাকিউল অফ synergids are placed above so that egg can draw nutrition, ঠিক আছে? আর vacuole of egg
vacuole of egg placed below so that it can act as shock absorbers. এগের জন্য কি করবে? shock absorbers for egg. ঠিক আছে, তাহলে ওপরটা গেল, নিচটা হলো মাঝখানে। মাঝখানে এদের দুজনেরও তো নিউক্লিয়াস আছে, কিন্তু দুটো সেল এরা একটা ইউনিট হিসাবে ফাংশন করে। এই দুটো সেল একটা ইউনিট হিসাবে যদি ফাংশন করে তাহলে কটা নিউক্লিয়াস হয়ে গেল? একটা সেলের তাহলে কটা নিউক্লিয়াস হয়ে গেল? যদি দুটো নিউক্লিয়াস একটা সেল হিসেবে ফাংশন করে, একটা সেলের কটা নিউক্লিয়াস হয়ে গেল? দুটো। তাহলে এখানে কি হয়ে যাবে? এটা 2n, টুয়াইস নাম্বার অফ ক্রোমোজোমস আছে। দুটো নিউক্লিয়াস মানে ডাবল ক্রোমোজোমস। তাহলে এটাকে কি বলা হবে? ডিপ্লয়েড। বাকি সবাই কিন্তু এটা হ্যাপ্লয়েড। মাঝখানেরটাই শুধু কি হবে? ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস। এটাকে কি বলা হবে? সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস কি? 2n। এ ডিপ্লয়েড কিন্তু বাকি সবাই n, এ শুধুমাত্র 2n। তাহলে আমাকে এবার একটা কথা বল, তার মানে মাইটোসিস হয়ে একটা ফাংশনাল মেগাস্পোর যে 8টা সেল ফর্ম করেছিল, এখানে কি আর 8টা সেল থাকলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সেল। এটা দুটো সেল একটা ইউনিট হিসাবে কাজ করছে। তাহলে কটা সেল হলো? 7টা সেল। কিন্তু নিউক্লিয়াস কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে 7টা সেল কিন্তু 8টা নিউক্লিয়াস। 7টা সেল কিন্তু 8টা নিউক্লিয়াস। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে এরা 7 সেলড কিন্তু 8 নিউক্লিয়েট। কে? এগ অ্যাপারেটাস, না সরি নট এগ অ্যাপারেটাস, এমব্রায়ো স্যাক। এই গোটা এমব্রায়ো স্যাকটা 7 সেলড 8 নিউক্লিয়েট। ঠিক আছে, এই এমব্রায়ো স্যাকটা কি টাইপ বলা হয়? এটাকে বলা হয় পলিগোনাম টাইপ। এই যে 7 সেলড 8 নিউক্লিয়েট স্ট্রাকচারটাকে বলা হয় পলিগোনাম টাইপ এমব্রায়ো স্যাক। পলিগোনাম টাইপ এমব্রায়ো স্যাক। ঠিক আছে, হোপফুলি ইটস অল ওকে। আমরা এবার ফার্টিলাইজেশনের দিকে এগোবো। এমব্রায়ো স্যাকের মধ্যে আছে এগ। একে ফার্টিলাইজ করবে কে? মেল গ্যামেট এসে। তো কিভাবে এসে ঢুকবে, কিভাবে ফার্টিলাইজ করবে, আমরা এবার ওদিকে এগোবো। আচ্ছা, নাও উইল মুভ অন টু ফার্টিলাইজেশন। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে তোর এমব্রায়ো স্যাক। ঠিক আছে, খুব রাফ ডায়াগ্রাম আঁকছি আমি, বেশি না। এখানটা একটুখানি ওপেনিং থাকবে, অ্যাকচুয়ালি এরকম একটা ওপেনিং থাকবে মোটামুটি নিচে। আচ্ছা, পোলেন টিউব এখানে এসে ঢুকবে। মনে আছে পোলেন টিউব কী জিনিস? যদি না মনে থাকে ইধার আমাকে ফোন করে জিজ্ঞেস কর, বা বইতে একবার দেখে নে, বা আগে যে ভিডিও করেছি সেটা দেখ। পোলেন টিউব কী ছিল? স্টিগমা থেকে পোলেন গ্রেন নিজের রাস্তা পোলেন টিউব বানিয়ে ওভিউলে ঢোকে, সেটাই হচ্ছে পোলেন টিউব। ঠিক আছে, আবার আমি সেলগুলো একটু এঁকে নিই দরকার। ওপরে যে 3টে সেল ছিল সেগুলোকে বলা হতো অ্যান্টিপোডাল সেলস। কি বলা হতো? অ্যান্টিপোডাল সেলস। মাঝখানে ছিল কি ছিল? মাঝখানে বলেছিলাম দুটো নিউক্লিয়াস একটা সেল হিসাবে, সরি দুটো নিউক্লিয়াস একটা সেল হিসাবে ফাংশন করছে, যেটাকে বলা হবে কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। যেটাকে কি বলা হবে? সেকেন্ডারি নিউক্লিয়াস। যেটা কি ডিপ্লয়েড। ডিপ্লয়েড কেন?
ডাবল ক্রোমোসোম নাম্বার আছে, দুটো নিউক্লিয়াস একটা সেল হিসাবে কাজ করছে, মানে দুটো নিউক্লিয়াস মানে ডাবল ক্রোমোসোম নাম্বার আছে। মাঝখানে দুটো সাইনার্জিড আর একটা এগ সেল ছিল, এইটা এগ আর এই দুটো কি সাইনার্জিড ছিল। এত অব্দি ঠিক আছে তো? আচ্ছা, এবার একটু ফিরে যেতে হবে সেই মেল গ্যামেট ফরমেশনে। আমি একবার খুলে দেখাচ্ছি, একটু দাঁড়িয়ে যা। এটা ছিল কি পোলেন গ্রেন। পোলেন গ্রেন প্রথমে ক্যারিওকাইনেসিস করে দুটো নিউক্লিয়াস ফর্ম করেছিল, সাইটোকাইনেসিস করে দুটো নিউক্লিয়াস আলাদা আলাদা দুটো সেল ফর্ম করেছিল। কি কি সেল ছিল? একটা টিউব সেল, একটা জেনারেটিভ সেল, একটা টিউব সেল, একটা জেনারেটিভ সেল। জেনারেটিভ সেলও থাকতে পারে, যদি মাইটোসিস না করতো তাহলে সেটা জেনারেটিভ সেলই থেকে যেত। যদি মাইটোসিস করতো তাহলে জেনারেটিভ সেল কি হয়ে যেত? দুখানা মেল গ্যামেট। মাইটোসিস করে জেনারেটিভ সেলটা কি ফর্ম করতো? দুখানা মেল গ্যামেট। আমি আবার বলছি, প্লিজ এগুলো একটু মনে কর, নাহলে খুব সমস্যা হবে। যদি শুধু একটা টিউব সেল আর একটা জেনারেটিভ সেল থাকে তাহলে মাত্র দুটোই সেল আছে, এই যে 2 সেল। যদি এ মাইটোসিস না করে তাহলে এ আর এই মিলে 2 সেল। যদি এ মাইটোসিস করে নেয় তাহলে এর মাইটোসিসের জন্য তো দুটো মেল গ্যামেট ছিলই, তার সাথে কি ছিল? এও ছিল। তো এই দুটো মেল গ্যামেট ফর্ম কখন হবে? যখন এ মাইটোসিস করবে। ঠিক আছে, এবার আমি এই দুটো থেকে এখানে পোলেন টিউবে স্টার্ট করব। আচ্ছা, তাহলে ওই যে তুই দেখলি টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস, বা বলতে পারিস টিউব সেল আর জেনারেটিভ সেল। সেল না বললেও চলে, কারণ শেষমেশ কি ফিউজ করবে? ফিউজ শেষমেশ সেল করে না। একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট ফিউজ করা মানে কি জানিস? এই ফিউশন কথাটা মানে কি? মানে দুটো নিউক্লিয়াস একসাথে ফিউজ করা। তো অ্যাকচুয়ালি সেলের কোনো দরকার নেই, নিউক্লিয়াস নিয়ে দরকার। তো আমি যদি এখন সেল না বলে নিউক্লিয়াসও বলি, দ্যাট ওয়ন্ট ম্যাটার। ঠিক আছে, তো কারা কারা ছিল দুটো সেল? একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস, একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। একটা পোলেন গ্রেন এখানে পড়েছিল, পোলেন গ্রেনটা পোলেন টিউব ফর্ম করে পোলেন গ্রেনটা কি হয়ে গেছিল? দুটো সেলে ভাগ হয়ে গেছিল। কি কি ছিল? টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস। তো আমি প্রথম পয়েন্ট কি বলতে পারি? ফার্স্ট পয়েন্ট আমি বলতে পারি যে টিউব নিউক্লিয়াস অ্যান্ড জেনারেটিভ নিউক্লিয়াস ডিসেন্স মানে কি? নামা। কোথা থেকে নামছে? সেই ওপরে স্টিগমাতে পোলেন গ্রেন পড়েছিল, পোলেন গ্রেন পোলেন টিউব ফর্ম করে নিচের দিকে নামছে। এই হলো তোর স্টিগমা, এই হলো তোর স্টাইল। তো পোলেন গ্রেন যে পোলেন টিউব ফর্ম করেছে নিচের দিকে নামছে, তো ওই জন্য বলা হচ্ছে ডিসেন্স। ঠিক আছে, জেনারেটিভ নিউক্লিয়াস যদি তখন মাইটোসিস করে দুটো মেল গ্যামেট ফর্ম করে থাকে, দেন ইটস ফাইন। আর এখানে ডিভাইড করবে না। বললাম না যে জেনারেটিভ নিউক্লিয়াস মাইটোসিস করতেও পারে, নাও করতে পারে। জেনারেটিভ নিউক্লিয়াস যদি তখন মাইটোসিস করে নেয়, দেন ওয়েল অ্যান্ড গুড। যদি না করে তাহলে ও এখন ডিভাইড করে দুটো মেল গ্যামেট ফর্ম করে নেবে। তাহলে জেনারেটিভ নিউক্লিয়াস divides into two male gametes if it did not divide before. অবভিয়াসলি আবার ডিভাইড করে, তখন ডিভাইড করে আবার এখন ডিভাইড কিন্তু করবে না। যদি তখন ডিভাইড করে না থাকে তাহলে
দুটো মেল গ্যামেট এখানে ফর্ম করবে, দুটো মেল গ্যামেট ফর্ম করবে। এই যে ধর এখানে একটা মেল গ্যামেট, এখানে দুটো মেল গ্যামেট, জেনেটিভ নিউক্লিয়াসটা, এই যে জেনেটিভ নিউক্লিয়াসটা দুটো মেল গ্যামেট ফর্ম করবে। ঠিক আছে, এই পোলেন টিউবটা কোথা দিয়ে ঢুকছে দেখ, কার মধ্যিখান দিয়ে ঢুকছে, সাইনাজিড। আইদার এই সাইনাজিডের মধ্যিখান দিয়ে ঢুকবে বা এই সাইনাজিডকে পুশ করে ঢুকবে। তাহলে পোলেন টিউবকে তো ঢুকতে হবে। তাহলে পোলেন টিউব enters through one of the synergids, পোলেন টিউব এন্টার করবে, পোলেন টিউব এন্টার করলো। এবার দেখ এই জেনারেটিভ নিউক্লিয়াসটা তো ডিভাইড করে দুটো মেল গ্যামেট ফর্ম করেছে। আমাকে একটা কথা বল, একটা সেল যখন মাইটোসিস করে দুটো সেল ফর্ম করে, তখন এই সেলটা কি আর কোনো অস্তিত্ব থাকে? এই সেলটা কি আর এক্সিস্ট করে না? তো এটা তোদের মধ্যে ক্লিয়ার তো, যে এই সেলটাই কিন্তু হাফ হয়ে গিয়ে দুটো ডটার সেল ফর্ম করেছে। তাহলে এর কি আর কোনো অস্তিত্ব আছে? এর কোনো অস্তিত্ব নেই, যেই এর মাইটোসিস করে দুটো হয়ে গেছে। তো আমাকে একটা কথা বল, এই জেনেটিভ নিউক্লিয়াস যদি দুটো মেল ডিভাইড করে দুটো মেল গ্যামেট ফর্ম করে, তাহলে এর কি আর কোনো অস্তিত্ব আছে? না, থাকবে না। এই যদি আগেই দুটো মেল গ্যামেট ফর্ম করে দেন ওয়েল এন্ড গুড, তাহলে এরা তিনজন নামবে। সেই তখনই যদি মেল গ্যামেট ফর্ম করে থাকে তাহলে এরা তিনজন নামবে ওপর থেকে। যদি না করে থাকে তাহলে এখনও মাইটোসিস করে এইটা ফর্ম করবে দুটো মেল গ্যামেট, তাহলে এ কি আর কিছু থাকবে না? তাহলে পড়ে কে থাকলো? এরা তিনজন। তাহলে বেসিক্যালি ঢুকবে কারা পোলেন টিউব দিয়ে? ওভিউলে ঢুকবে কারা? এরা তিনজন শুধুমাত্র ঢুকবে। বেসিক্যালি দেখতে গেলে এও ঢুকবে না, টিউব নিউক্লিয়াসও ঢুকবে না। এ তো মাইটোসিস করে এ শেষ হয়ে গেল, দুটো হয়ে গেছে। এর কি অবস্থা হবে? এ নিজেও কোনো কমবেড নয়, এও ঢুকবে না, এ নিজে ডিজেনারেট করে যাবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ঢুকলো কে? এ ঢুকলো না। এ ঢুকলো না মানে কি? এ ফর্ম করেছে দুটো মেল গ্যামেট, এও ঢুকলো না। তাহলে ঢুকলো কারা? শুধুমাত্র এই দুটো মেল গ্যামেট ঢুকবে এর মধ্যে। এমব্রায়ো স্যাকের মধ্যে শুধুমাত্র ঢুকবে এই দুটো মেল গ্যামেট। অবভিয়াসলি বাকি কারো ঢুকে লাভটা কি? দুটো মেল গ্যামেট ঢুকবে যাতে ওরা ফার্টিলাইজ করতে পারে ফিমেল গ্যামেটকে, তাছাড়া তো আর কারো দরকারও নেই। তাই টিউব নিউক্লিয়াসের কি হবে? টিউব নিউক্লিয়াস ডিজেনারেট করে যাবে, টিউব নিউক্লিয়াস ডিজেনারেট করে যাবে। টিউব নিউক্লিয়াস degenerates, thus near the tip, কার টিপ? এই যে এই টিপটার কাছে, এই টিপটাই ঢোকার টিপটার কাছে কারা ঢুকছে? শুধুমাত্র দুটো মেল গ্যামেট। পোলেন নিয়ার দ্য টিপ কি হবে? পোলেন টিউব হ্যাজ ডিজেনারেটেড। এবার টিউবটাও ডিজেনারেট করে যাবে। এই গোটা টিউবটার আর কোনো কাজ থাকবে? একবার যদি এরা এখানে পৌঁছে যায়, এই টিউবটার আর কোনো কাজ থাকবে? এর তো সে কাজ শেষ। তো এই পোলেন টিউবটাও কী হয়ে যাবে? ডিজেনারেট করে যাবে। ঠিক আছে, টু মেল গ্যামেটস এন্টার দ্য এমব্রায়ো স্যাক। এই দুটো মেল গ্যামেট এন্টার করবে এমব্রায়ো স্যাককে। ঠিক আছে, এবার দুটো মেল গ্যামেট এন্টার করবে এটা কি? ফার্টিলাইজ তো একজনকে করলে এমব্রায়ো ফর্ম হয়ে যাবে। এমব্রায়ো ফর্মেশনের জন্য একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করলেই তো হয়ে যায়, এমব্রায়ো ফর্মেশন হয়ে যাবে। দুটো মেল গ্যামেটের কি দরকার? ভালো করে এখানটা শুনবি। এই যে দুটো মেল গ্যামেট ঢুকবে, একটা মেল গ্যামেট এই এগটাকে ফার্টিলাইজ করবে, আর একটা মেল গ্যামেট এই মাঝখানের সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করবে। একটা মেল গ্যামেট এগকে ফার্টিলাইজ করবে। আচ্ছা, এগ কি? এগ কিন্তু হ্যাপ্লয়েড। আমি বলেছিলাম বাকি সবকটা সেল হ্যাপ্লয়েড, বাকি সবকটা সেল কিন্তু হ্যাপ্লয়েড, শুধু একে ছাড়া। যেহেতু দুটো নিউক্লিয়াস জুড়ে গেছে এই ডিপ্লয়েড, তাহলে এগ তো হ্যাপ্লয়েড। মেল গ্যামেট কি ছিল? হ্যাপ্লয়েড। একবার ফিরে দেখিস আমি যেটা বলেছিলাম, মেল গ্যামেটও হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড আর এই হ্যাপ্লয়েড জুড়ে ডিপ্লয়েড হবে।
তাহলে সেটা আগে দেখ, তারপরে মেল গ্যামেটের কথা পরে আসছি। তাহলে ওয়ান মেল গ্যামেট ফিউজেস উইথ এগ, সেটা এগের সাথে ফিউজ করে কি ফর্ম করবে? জাইগোট, যেটার পরে কি হবে? এমব্রায়ো। জাইগোট হওয়া মানে কি? তো হিউম্যান রিপ্রোডাকশনেও পড়েছিলি, জাইগোট ফর্ম করা মানে এমব্রায়ো ফর্ম করা। আর এই প্রসেসটাকে কি বলা হয়? সিনগ্যামি। এই যে মেল গ্যামেট এগের সাথে ফিউজ করে জাইগোট ফর্ম করলো, এটাকে বলা হবে সিনগ্যামি। প্রশ্ন আসছে সেকেন্ড মেল গ্যামেট কি করবে? সেকেন্ড মেল গ্যামেট, আচ্ছা প্রত্যেকটা মেল গ্যামেট কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? গ্যামেট কথাটা মানে কি পড়েছিস তো, এতবার গ্যামেট পড়েছিস। গ্যামেট কথাটা মানেই হচ্ছে সে হ্যাপ্লয়েড হবে, কারণ দুটো গ্যামেট জুড়ে ডিপ্লয়েড হয় তবে বেবি নর্মাল হয়। তো গ্যামেট মানেই হ্যাপ্লয়েড। এইবার একটা মেল গ্যামেট তো ফিউজ করে গেল, আর একটা মেল গ্যামেটও তো হ্যাপ্লয়েডই। সে যদি এখানে এসে ফিউজ করে, ভালোভাবে শুনবি, মেল গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড এন, সেকেন্ডারি নিউক্লিয়াস আবার 2n, এন আর এন মিলে 2n হয় তবে বেবি নর্মাল হয়। কিন্তু এন আর 2n জুড়ে কি হয়ে যাবে? 3n। সেটা কোনো নর্মাল এমব্রায়ো বা নর্মাল জাইগোট ফর্ম করবে কি? করতেই পারবে না। 3n বলে আবার কোনো নতুন অর্গানিজম ফর্ম হতে পারে? হতে পারে না। তো এন আর 2n মিলে 3n হবে, কিন্তু সেটা নতুন কোনো গাছ ফর্ম করবে না, ওটা ফর্ম করবে এন্ডোস্পার্ম, এমব্রায়ো না, এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম কি কাজ? এন্ডোস্পার্ম গ্রোয়িং জাইগোটের জন্য ফুড প্রোভাইড করবে। জাইগোট যতক্ষণ না এমব্রায়ো হচ্ছে, ওই সিডটাকে, এমব্রায়ো তো সিডের মধ্যে থাকে, সিড, তুই যে ফল খাচ্ছিস ফলের সিডের মধ্যে তো এমব্রায়ো আছে। তো তুই যেই সিডটা যতক্ষণ না তুই মাটিতে পুঁতবি, মাটিতে পোঁতার পর যতক্ষণ না তার রুট বেরোচ্ছে, শুট বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে, ফটোসিনথেসিস করছে, ততক্ষণ ওই এমব্রায়ো কি নিজের ফুড বানাতে পারবে? যতক্ষণ না পাতা বেরোবে, ফটোসিনথেসিস হবে, পারবে না। তো ওই ভেতরের এমব্রায়োর তো ফুড দরকার, যতদিন না ও জার্মিনেট করছে। সেই ফুডটা কে দেবে? এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম ফর্ম কী করে হবে? সেকেন্ড মেল গ্যামেট আর সেকেন্ডারি নিউক্লিয়াস জুড়ে। আই হোপ ইটস ক্লিয়ার। ঠিক আছে, তাহলে সেকেন্ড মেল গ্যামেট fuses with secondary nucleus, fuses with secondary nucleus যে অলরেডি 2n ছিল, মেল গ্যামেট n, আবার সেকেন্ডারি নিউক্লিয়াস অলরেডি 2n, সে কি ফর্ম করবে? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। আমি যে এন্ডোস্পার্ম করে যাচ্ছি ওটা পরে হবে, নিউক্লিয়াসটা মাইটোসিস করে 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 সে এন্ডোস্পার্ম হয়ে যাবে, কিন্তু আগে তো সে নিউক্লিয়াস ফর্ম করবে। ফিউজ করার পর একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের সাথে ফিউজ করে কী হবে? অবভিয়াসলি সে নিউক্লিয়াসই হবে। সেটা কি হয়ে যাবে? 3n ফর্ম করবে। আর এর কাজটা কি? এ প্রোভাইড করে ফুড ফর জাইগোট। ঠিক আছে, ফুড ফর জাইগোট। ওকে, আই হোপ এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে ভিডিওটা রিওয়াইন্ড করে আবার একটু ব্যাক করে আবার কিন্তু দেখ। আমি কিন্তু ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন আসে। এবার আমাকে একটা কথা বল, আচ্ছা আমি একটু এন্ডোস্পার্মের কথা আর একটু বলে দিই, তারপরে আমি আসছি ওইদিকে। এই কিছু এবার দেখ, এই এন্ডোস্পার্ম জিনিসটা কার মধ্যে থাকে বললাম? সিডের মধ্যে। সিডের মধ্যে কেন থাকে? কারণ সিডের মধ্যে এমব্রায়ো আছে, এমব্রায়োকে খাবার যতদিন না জার্মিনেট করবে দেওয়ার জন্য তো এন্ডোস্পার্মটা সিডের মধ্যে। এটা তো ওই গোটা জিনিসটাই তো সিড। এই ওভিউলটা, এমব্রায়ো স্যাকটা, এটা তো পরে সিডই ফর্ম হবে। তাহলে এন্ডোস্পার্ম যে এখানে 3n ফর্ম হলো, তো সিডের মধ্যেই থাকবে। এবার কিছু সিড আছে যারা এই এন্ডোস্পার্মটাকে প্রিজার্ভ করে রাখে। ঠিক আছে, জার্মিনেশন অবধি, যতদিন না জার্মিনেশন হচ্ছে, সিডটা যতদিন না তুই মাটিতে পুঁতছিস, যতদিন না জার্মিনেশন হচ্ছে, ততদিন কিছু সিড আছে তারা তাদের এন্ডোস্পার্মটা কী করে রাখে? প্রিজার্ভ করে রাখে। তাদেরকে কি বলা হয়?
the seeds which preserve the endosperm till germination, সেই সিডগুলোকে কি বলা হয়? এন্ডোস্পার্মিক বা অ্যালবুমিনাস সিড, কারণ অ্যালবুমিন মানে এন্ডোস্পার্মি বলা যায়। আর যারা ডু নট প্রিজার্ভ, যারা প্রিজার্ভ করে না, সেই সিডগুলোকে কি বলা হয়? এক্স অ্যালবুমিনাস বা নন এন্ডোস্পার্মিক সিডস, নন এন্ডোস্পার্মিক সিডস। ঠিক আছে, এবার এখানে আরও দুটো টার্ম জাস্ট বলে দিতে হবে। আমাকে একটা কথা বল, ফার্টিলাইজেশন কবার হলো? ফার্টিলাইজেশন কবার হলো? কটা মেল গ্যামেট ঢুকেছিল? দুটো মেল গ্যামেট ঢুকেছিল। কবার ফার্টিলাইজেশন হলো? দুবার। একটা মেল গ্যামেট এই এগকে ফার্টিলাইজ করেছে, এন আর এন মিলে জাইগোট হয়েছে, আর একটা মেল গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করেছে, 3N ফর্ম করে এন্ডোস্পার্ম ফর্ম করেছে। দুবার ফার্টিলাইজেশন হলো। ওই জন্যে প্লান্টসের মধ্যে ফার্টিলাইজেশন কবার হয়? দুবার, যার জন্য বলা হয় এটাকে ডাবল ফার্টিলাইজেশন। এটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন, দুবার ফার্টিলাইজেশন হয় বলে। আর এই পার্টিকুলার ফার্টিলাইজেশনটাকে কি বলা হয়? এই পার্টিকুলার ফার্টিলাইজেশনটাকে বলা হয় ট্রিপল ফিউশন। কেন? কত এন হলো ফিউজ করে? এই মেল গ্যামেটের এন আর সেকেন্ডারি নিউক্লিয়াসের 2N মিলে কত এন হয়েছিল? 3N, 3টে এন, ওই জন্যে ট্রিপল ফিউশন। এইগুলো ভালো করে, এই টার্মসগুলো আর এর ডেফিনেশন, এক্সপ্লেনেশন ভালো করে বই থেকে পড়ে নিবি, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। ঠিক আছে, হোপফুলি ইটস ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এবার বই থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি একটু বলে দিই। ঠিক আছে, এগুলো আমি এমনি খাতায় বলিনি। আচ্ছা, এমব্রায়ো স্যাক কত ধরনের হয়? এমব্রায়ো স্যাক মানে কি মনে আছে? আমি বললাম যে একটা মেগাস্পোর মাদার সেল মিওসিস করে 4টে মেগাস্পোর ফর্ম করবে। চালাজল এন্ডের কাছে একটা মেগাস্পোর ফাংশনাল থাকবে, বাকি 3টে নন ফাংশনাল হয়ে যাবে। যদি একটাই মেগাস্পোর ফাংশনাল থাকে আর সেখান থেকেই এমব্রায়ো স্যাক, সেই ফাংশনাল মেগাস্পোর 3বার মাইটোসিস করে যদি এমব্রায়ো স্যাক ফর্ম করে, মোনোস্পোরিক এমব্রায়ো স্যাক। যদি দুটো রকম মেগাস্পোর ফাংশনাল থাকে, আমি তো বলেছি একটা ফাংশনাল থাকে, কিন্তু কিছু কিছু গাছে দুটো মেগাস্পোর ফাংশনাল থেকে যায়, তখন যদি দুটো থেকেই এমব্রায়ো স্যাক ফর্ম করে বাইস্পোরিক এমব্রায়ো স্যাক। আর যদি 4টে মেগাস্পোর হয়েছিল, যদি 4টে মেগাস্পোরই ফাংশনাল থেকে যায়, জেনারেলি থাকে না, ঠিক আছে, খুব কম কেসেই থাকে, যদি ওই 4টে মেগাস্পোরই যদি ফাংশনাল থেকে যায়, তাহলে 4টে মেগাস্পোর থেকেই এমব্রায়ো স্যাক ফর্ম হবে, তখন সেটাকে বলা হবে টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক। টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক। ঠিক আছে, আচ্ছা মেল গ্যামেটোফাইট আর ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। নিজেরা পড়ে দেখবি, যদি কোনো প্রবলেমে আমাকে বলবি, তাও আমি একবার বলে দিচ্ছি। মেল গ্যামেটোফাইট অবভিয়াসলি মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর হয়েছিল। এটা মেল ফিমেল গ্যামেটোফাইট হয় মেগাস্পোর মাদার সেল থেকে। মেল গ্যামেটোফাইট ডাজ নট রিমেন পারমানেন্টলি কন্টিনিউ টু মাইক্রোস্পোরেঞ্জিয়াম। মাইক্রোস্পোরেঞ্জিয়াম তো শেষমেশ ফেটে যায়, মনে আছে? স্টোমিয়ামের কাছে ফেটে যায়, ভেতর থেকে পোলেন গ্রেনস বেরিয়ে যায়, কিন্তু ফিমেল গ্যামেটোফাইট তো কন্টিনিউ হয়। সিডটাই তো ফিমেল গ্যামেটোফাইট, সিডের সিড তো থেকেই যায়। মেল গ্যামেটোফাইট কামস আউট অফ মাইক্রোস্পোর বাই ফর্মিং আ পোলেন টিউব। পোলেন টিউব ফর্ম করে, আর কোথাও মুভ করে না, ও হচ্ছে 7 সেল স্ট্রাকচার। ফিমেল গ্যামেটোফাইটটা কি 7টা সেল থাকে আর সারাউন্ড করা থাকে মেগাস্পোরেঞ্জিয়াম দিয়ে, ও কোথাও মুভ করে না, পোলেন টিউব ওর কাছে আসে। মেল গ্যামেটোফাইটের সবকটা সেলই ফাংশনাল থাকে, ফিমেল গ্যামেটোফাইটের শুধুমাত্র একটা সেল ফাংশনাল থাকে। ঠিক আছে, আর অল দ্য সেলস আর নট ফাংশনাল। এগ অ্যান্ড দ্য সেন্ট্রাল সেল আর ইনভলভ ইন ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশন মানে কি? এগ একবার ফার্টিলাইজ হবে আর সেন্ট্রাল সেকেন্ডারি নিউক্লিয়াস একবার ফার্টিলাইজ হবে। অনলি ওয়ান সাইনাজিড রিসিভস দ্য পোলেন টিউব। মনে আছে নিচের দিকে দুটো সাইনাজিড আছে,
পোলেন টিউব এইভাবে ঢোকে। তো যে কোনো একটা সাইনার্জিড দিয়ে তো পোলেন টিউব যাবে, এখান দিয়েও যাবে এখান দিয়েও যাবে, সেটা তো হয় না। পোলেন টিউবটা যে কোনো একটা সাইনার্জিডের মধ্যে দিয়ে যায়, বাকিটা নষ্ট হয়ে যায়। আর অ্যান্টিপোডাল সেল, তিনটে যে ওপরে সেল ছিল আমি ফাংশন ওদের বলেই দিয়েছিলাম নিউসেলাসের কাছে, ওরা কি করে গ্রোয়িং এমব্রায়োর জন্য নারিশমেন্ট দেয়। ঠিক আছে, ফার্টিলাইজেশনের পর মেল গ্যামেটোফাইট নষ্ট হয়ে যায়। ফার্টিলাইজেশনের পর আস্তে আস্তে কী হয়, এমব্রায়োটাও বড় হয় আর মাঝখানে এন্ডোস্পার্মটা এমব্রায়োকে ফুড দিতে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু যেই সিরিয়ালি যেভাবে বইতে আছে আমি কিন্তু সেভাবে পড়াইনি। আমি ফিমেল গ্যামেটোফাইট আজকে ফিমেল গ্যামেটোফাইট পড়াতে শুরু করেছিলাম। ফিমেল গ্যামেটোফাইট পড়িয়ে আমি পড়াতে শুরু করেছি তার পেজ 46 থেকে, এখান থেকে এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান 46, 47 পড়ালাম, 48, 49 পড়ালাম, 50 পড়িয়েছি। ঠিক আছে, 51-এ স্টার্ট হচ্ছে পলিনেশন। আচ্ছা 50-তে কি আছে দেখ, টাইপস অফ ওভিউলস আছে উইচ ইজ নট দেয়ার ইন ইউর সিলেবাস। পেজ নাম্বার 50-তে টাইপস অফ ওভিউলস আছে উইচ ইজ নট দেয়ার ইন ইউর সিলেবাস। শুধু তোকে মনে রাখতে হবে অ্যানাট্রোপাস ওভিউল হচ্ছে মোস্ট কমন টাইপ। ওভিউল অনেক ধরনের হয়। আচ্ছা ওভিউল কি, এই যেটা আমি আঁকলাম ইন্টেগুমেন্টস চারদিকে কভার করা আছে, এইগুলো ওভিউল। কিন্তু ওভিউল অনেক ধরনের হয়, সব থেকে কমন পাওয়া যায় এই ওভিউলটা, অ্যানাট্রোপাসটা সব থেকে কমন পাওয়া যায়, বিয়েরটা। অ্যানাট্রোপাসে কি আছে, এটা মোস্ট কমন টাইপ অফ ওভিউল। ইন ইট দ্য বডি অফ এন ওভিউল ইজ ইনভার্টেড অ্যান্ড মাইক্রোপাইল লাইজ ক্লোজ টু দ্য হাইলাম। এইটা হাইলাম যেখানে ফিউনিকেলটা অ্যাটাচড, এটা মাইক্রোপাইল আর হাইলাসটা পাশাপাশি, ইন্টেগুমেন্টসের সাথে এখানে জোড়া আছে, আর মাইক্রোপাইল আর চালাজা একদম ওপর নিচ উল্টো উল্টো এরকম। ঠিক আছে, এটা সব থেকে কমন টাইপ, জাস্ট অ্যানাট্রোপাসটা পড়ে রাখ। আর অ্যানাট্রোপাস কার মধ্যে পাওয়া যায়, গ্রাম আর পিয়ের মধ্যে, এইটুকু পড়ে রাখ। ঠিক আছে, এবার দেখ পেজ নাম্বার 51-এ পলিনেশন শুরু হয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু পলিনেশন পড়াইনি। পেজ 51 পড়াইনি, 52, 53 পড়াইনি, 54, 55 পড়াইনি, 56, 57 পড়াইনি, 58, 59 পড়াইনি। আমি চলে এসেছি না 60, 61 পড়াইনি, আমি চলে এসেছি সোজা 61-এ। পেজ 61 ফার্টিলাইজেশন আছে, আমি সোজা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানসের পর পড়িয়েছি ফার্টিলাইজেশন, কারণ এটা আমি লিঙ্ক করতে পেরেছি, লিঙ্ক করতে যেতে পারি, ওই জন্য আমি সোজা চলে এসেছি 61-এ। 61 পড়িয়েছি ফার্টিলাইজেশন, 62 পড়ালাম, 63 পড়িয়েছি। ঠিক আছে, এবার আমি এইভাবেই কন্টিনিউ করবো, 64 পড়াবো, 65 পড়াবো, 66, 67 আমি পুরো শেষ অবধি চলে যাবো। চ্যাপ্টার শেষ হয়ে গেলে আই উইল কাম ব্যাক টু পলিনেশন, বিকজ পলিনেশনটা খুব ইজি টপিক আর পলিনেশন ইজ নট রিলেটেড টু দিস। পলিনেশনটা আর তোরা জানিস অনেকটা, পলিনেশন আমি শেষে পড়াবো, আমি এখন এইভাবেই কন্টিনিউ করব। তো ডাবল ফার্টিলাইজেশন হয়ে গেল। এবার আমি চলে আসবো পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচারসে চলে আসবো। তো এত অবধি আই গেস থাক, বিকজ এত অবধি এটা নতুন জিনিস, এত অবধি থাক। নেক্সট ক্লাসে আমি পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচারসটা শুরু করিয়ে অনেকটাই শেষ করে দেবো, অলমোস্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যদি বাকি থাকে পলিনেশন বাকি থাকবে আর একটুখানি পার্ট বাকি থাকবে, আর তো নেক্সট ক্লাসের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে দেন।